আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে সপ্তম অধ্যায় সূর্য, পৃথিবী ও চাঁদ এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নমালা এবং গ বিভাগের বর্ণনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষায় সিলেবাস অনুযায়ী তোমাদের খ বিভাগে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখানে কোনো ধরনের বিকল্প প্রশ্ন থাকবে না। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের 2 নাম্বার করে, 10টি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা 20 নাম্বার পাবে। তারপর তোমাদের গ বিভাগে 5টি প্রশ্ন থাকবে এবং 5টি প্রশ্নের মধ্যে তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 5 করে তোমাদের 3টি প্রশ্নের জন্য 15 নাম্বার দেওয়া হবে। আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত যে সাজেশনটি তৈরি করেছি, এই সাজেশনটি পিডিএফ ফাইলটি তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সাজেশনটি ডাউনলোড করে নেবে। এই সাজেশনটি ডাউনলোড করার জন্য তোমাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে। তোমরা ভিডিওর বিভিন্ন অংশ থেকে এই পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবে। তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে সংঘর্ষ মতবাদটি ব্যাখ্যা করো। এর উত্তরটি হচ্ছে চাঁদের উৎপত্তি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি হলো সংঘর্ষ মতবাদ। এই মতবাদ অনুসারে ধারণা করা হয় যে সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থিয়া নামের প্রায় মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর একটি ভয়াবহ সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে শুরু করে, যেটাকে আমরা এখন চাঁদ বলি। তারপরের প্রশ্নটি হচ্ছে সূর্য কত ধরনের ছায়া সৃষ্টি করে, সেগুলো কি কি? আমরা যদি সূর্যগ্রহণের চিত্রটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চাঁদ হচ্ছে পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি অবস্থানে রয়েছে, যার কারণে চাঁদের একটি ছায়া পৃথিবীর উপরে পড়েছে এবং চাঁদের যে ছায়াটি গাঢ় অন্ধকার সেই ছায়া অংশটিকে বলা হয় প্রচ্ছায়া এবং চাঁদের যে ছায়াটি হালকা অন্ধকার সেটাকে বলা হয় উপছায়া। তা আমরা বলতে পারি সূর্য দুই ধরনের ছায়া সৃষ্টি করে, একটি হচ্ছে উপছায়া এবং অপরটি হচ্ছে প্রচ্ছায়া। তারপরের প্রশ্নটি হচ্ছে উপছায়া ও প্রচ্ছায়া কি ব্যাখ্যা করো, যেটি আমরা ইতিমধ্যে দেখেছি। যখন একটি বস্তু আলোর উৎসের একটি অংশকে বাধাপ্রাপ্ত করে ছায়া তৈরি করে, কিন্তু আলোর উৎসের অন্য অংশ এই ছায়াতে পতিত হয়ে আংশিকভাবে আলোকিত করে, তখন তাকে উপছায়া বলে। উপছায়া আংশিক অন্ধকারাচ্ছন্ন হয় এবং অনেক বড় অংশ জুড়ে অবস্থান করে। আর অন্যদিকে যখন কোনো বস্তুর অবস্থানের কারণে উৎস থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়ে ছায়া তৈরি করে, তখন তাকে প্রচ্ছায়া বলে। প্রচ্ছায়া গাঢ় অন্ধকারাচ্ছন্ন হয় এবং অনেক কম এলাকা জুড়ে অবস্থান করে। আমরা এখানে যে চিত্রটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচ্ছায়া কিন্তু অল্প অংশ জুড়ে রয়েছে এবং উপছায়া কিন্তু অনেকটা অংশ জুড়ে অবস্থান করছে। তারপরে তোমাদের প্রশ্নটি হচ্ছে সূর্য গ্রহণ কি চিত্রসহ ব্যাখ্যা করো। যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময়ে ঠিক সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে, তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপর পড়ে। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে। সূর্যগ্রহণের সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে। এখানে আমরা সূর্যগ্রহণের যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতেছি চাঁদ, পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি অবস্থানে রয়েছে, যার কারণে চাঁদের একটি ছায়া পৃথিবীতে পড়েছে, অর্থাৎ চাঁদের কারণে সূর্যকে দেখা যাচ্ছে না, যেটাকে আমরা সূর্যগ্রহণ বলে থাকি। তারপরের প্রশ্নটি হচ্ছে সূর্যগ্রহণ কত ধরনের হয়ে থাকে ও কি কি? সূর্যগ্রহণ বিভিন্ন রকম হতে পারে, যেমন আংশিক সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বলয় সূর্যগ্রহণ, হাইব্রিড সূর্যগ্রহণ। তারপরের প্রশ্নটি হচ্ছে আংশিক সূর্যগ্রহণ বলতে কী বোঝো? পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তবে তাকে আংশিক সূর্যগ্রহণ বলে। এরূপ সূর্যগ্রহণের সময় আমরা সূর্যকে চাঁদ দ্বারা আংশিক ঢাকা অবস্থায় দেখতে পাই। আংশিক সূর্যগ্রহণের সময় মূলত উপছায়ার প্রাধান্য বেশি থাকে। আমরা যদি এখানে যে চিত্রটি রয়েছে এটির দিকে লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতেছি এখানে যে কালো অংশটি রয়েছে এটি মূলত চাঁদ। এই চাঁদ সূর্যের কিছুটা অংশকে ঢেকে রেখেছে, এটিকে আমরা বলি আংশিক সূর্যগ্রহণ। তারপর
পরের প্রশ্নটি হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে কী বুঝো? পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। চাঁদ ও পৃথিবী যখন কাছাকাছি অবস্থান করে অর্থাৎ চাঁদ অনুভূ অবস্থানে থাকার সময় এই ধরনের সূর্যগ্রহণ হয়ে থাকে। এখানে যে চিত্রটি রয়েছে এটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের কালো যে অংশটি রয়েছে এটি মূলত হচ্ছে চাঁদ আর পিছনে রয়েছে সূর্য। এই চাঁদের কারণে কিন্তু সূর্যকে একদম দেখা যাচ্ছে না, অর্থাৎ চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলেছে, এটাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তারপরের প্রশ্নটি হচ্ছে ডায়মন্ড রিং কি? পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঠিক শুরুর মুহূর্তে এবং শেষ হওয়ার পরের মুহূর্তে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে রাখতে পারে না, তখন হীরার আংটির নেই সূর্যের ক্ষুদ্র একটি অংশ দৃশ্যমান হয়ে তীব্র আলো বিকিরণ করতে থাকে, একে ডায়মন্ড রিং বলে। এখানে আমরা যে চিত্রটি রয়েছে এটির দিকে যদি লক্ষ্য করি তাহলে এই কালো অংশটি হচ্ছে আমাদের চাঁদ আর এর পেছনে যে অংশটি রয়েছে এটি মূলত সূর্য। এটি সূর্যের খানিকটা বা ক্ষুদ্র একটি অংশ দৃশ্যমান হয়েছে, যার কারণে এটিকে একটি ডায়মন্ড রিংয়ের মতো বা হীরার আংটির মতো লাগে, যার কারণে সূর্যগ্রহণের এই অবস্থাকে বলা হয় ডায়মন্ড রিং। তারপরের প্রশ্নটি হচ্ছে চিত্রসহ বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো। তো এখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় অনেক ক্ষেত্রে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে রাখতে পারে না, তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায়। এই ধরনের বলয় আকৃতির সূর্যগ্রহণকে বলা হয় বলয় সূর্যগ্রহণ। তো এখানে তোমাদের যে চিত্রটি রয়েছে এই চিত্রটির দিকে যদি আমরা লক্ষ্য করি আমাদের এখানে কালো যে অংশটি রয়েছে এটি হচ্ছে মূলত চাঁদ আর তারপরের অংশটি হচ্ছে সূর্য। এখানে আমাদের চাঁদ সূর্যকে কিন্তু পুরোপুরি ঢেকে রাখতে পারেনি, যার কারণে আমাদের চাঁদের চারপাশে একটি বলয় আকৃতি তৈরি করেছে বা আংটির নেই আকৃতি তৈরি করেছে। এ ধরনের সূর্যগ্রহণকে বলা হয় বলয় সূর্যগ্রহণ। তারপরের প্রশ্নটি হচ্ছে চন্দ্রগ্রহণ কি? চিত্রসহ ব্যাখ্যা করো। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থায় চলে আসে যে চাঁদ ও সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করে, ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় অবস্থান করে। আমরা এখানে যে চিত্রটি রয়েছে এটির দিকে যদি লক্ষ্য করি আমাদের এখানে পৃথিবী হচ্ছে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি অবস্থানে রয়েছে, যার কারণে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়েছে, এটাকে আমরা বলি চন্দ্রগ্রহণ। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে চন্দ্রগ্রহণ কত ধরনের হয়ে থাকে ও কি কি? চন্দ্রগ্রহণ 3 রকম হতে পারে, যথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ, উপছায়া চন্দ্রগ্রহণ। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে অ্যানালামা কি? ব্যাখ্যা করো। বছরের বিভিন্ন সময়ে আকাশে সূর্যের পর্যায়ক্রমিক অবস্থানের পরিবর্তনকে অ্যানালামা বলে। অ্যানালামার আকৃতি ইংরেজি 8 এবং বাংলা 4-এর মতো। অ্যানালামার 2টি লুপের মধ্যে নিচের লুপটি বড় এবং উপরের লুপটি ছোট। এখানে তোমরা একটি অ্যানালামার চিত্র দেখতে পাচ্ছ। এখানে বছরের বিভিন্ন সময়ে সূর্যের অবস্থানকে ছবি তুলে দেখানো হয়েছে। তুমি যদি তোমার বাড়ির একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সময় প্রতিদিন সূর্যের ছবি তুলো তাহলে দেখবে প্রতিদিন সূর্যের অবস্থান একই জায়গায় থাকছে না, অর্থাৎ সূর্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হচ্ছে যেন একটি বাংলা 4-এর মতো এবং ইংরেজি 8-এর মতো হয়। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে ধ্রুব তারা কি? পৃথিবীর উত্তর মেরু যে বিন্দু বা নক্ষত্র বরাবর থাকে সে নক্ষত্রটিকে ধ্রুব তারা বলে। বর্তমানে পৃথিবীর উত্তর মেরু পোলারিস নক্ষত্রকে নির্দেশ করে বলে, সেটাই আমাদের ধ্রুব তারা। আজ থেকে 14,000 বছর পরে এটি ভেগা নক্ষত্রের দিকে নির্দেশ করবে, তখন সেটি হবে নতুন ধ্রুব তারা। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর অক্ষের অগ্রগতি বলতে কী বুঝো? পৃথিবীর অক্ষ প্রতি 26,000 বছরে মহাকাশীয় গোলকের গায়ে একটি কাল্পনিক বৃত্ত তৈরি করে আবার আগের জায়গায় ফিরে আসে। পৃথিবীর অক্ষের এই ঘূর্ণনকে পৃথিবীর অক্ষের অগ্রগতি বলে। পৃথিবীর অক্ষটি বর্তমানে 23.5 ডিগ্রি কোণে হেলানো আছে। প্রতি 41,000 বছরে 22.1 ডিগ্রি থেকে 24.5 ডিগ্রির মাঝে পরিবর্তিত হয়।
এখানে তোমরা পৃথিবীর যে অক্ষটি দেখতে পাচ্ছ এটি বর্তমানে যেদিকে দিক নির্দেশ করছে সেটি হচ্ছে পোলারিস নক্ষত্রের দিকে, যেটিকে আমরা ধ্রুবতারা বলি। আজ থেকে 14,000 বছর পর আমাদের এই পৃথিবীর অক্ষটি আমাদের ভেগা নক্ষত্রের দিকে দিক নির্দেশ করবে, তখন আমাদের এই ভেগা নক্ষত্রটিকে আমরা ধ্রুবতারা বলবো। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে পৃথিবীর অক্ষের তির্যকতা কাকে বলে। পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সমতলের সাপেক্ষে 23.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে। কক্ষপথের সাপেক্ষে এই হেলানো পরিমাপকে পৃথিবীর অক্ষের তির্যকতা বলে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে আহ্নিক গতি ও বার্ষিক গতি বলতে কী বুঝো। পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। আহ্নিক গতির কারণে দিন ও রাতের পরিবর্তন হয়। আহ্নিক গতি সম্পূর্ণ করতে পৃথিবীর 24 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। অন্যদিকে পৃথিবীর সূর্যের চারদিকে ঘূর্ণনকে বার্ষিক গতি বলে। বার্ষিক গতির কারণে ঋতুর পরিবর্তন হয়। পৃথিবী বার্ষিক গতি সম্পূর্ণ করতে 365 দিন সময়ের প্রয়োজন হয়। এখন আমরা গ বিভাগের যে রচনামূলক প্রশ্নগুলো আসবে অর্থাৎ দৃশ্যপটবিহীন বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে অ্যানালামা কি। অ্যানালামার আকৃতি ইংরেজি 8-এর নেই কেন। এটি তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠের 83 থেকে 84 পৃষ্ঠা থেকে শিখে নেবে। এক্ষেত্রে তোমাদের যে অ্যানালামার চিত্রটি রয়েছে সেই চিত্রটি তারিখসহ উল্লেখ করবে। তারপরের প্রশ্নটি হচ্ছে চন্দ্রগ্রহণের প্রকারভেদ আলোচনা করো। এটিও তোমাদের অনুসন্ধানী পাঠের 82 থেকে 83 পৃষ্ঠায় পেয়ে যাবে। সূর্যগ্রহণের প্রভাব ও গুরুত্ব ব্যাখ্যা করো। এটি তোমাদের অনুসন্ধানী বইয়ের 81 পৃষ্ঠায় দেখে নেবে। তারপরে বলা হয়েছে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও সতর্কতা আলোচনা করো। এটিও তোমাদের অনুসন্ধানী পাঠের 81 পৃষ্ঠায় আছে। তারপরে বলা হয়েছে চাঁদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। এটি তোমাদের অনুসন্ধানী পাঠের 78 পৃষ্ঠা থেকে শিখে নেবে। তাহলে তোমাদের ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অন্য কোনো অধ্যায়ের সাজেশন নিয়ে হাজির হব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।